নমস্কার, দেখছেন সিএন দ্য বিগ স্টোরিতে আপনাদের স্বাগত। আমি মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। আজ কোনো ভনিতা নয়, কোনো কূটনীতির মোড়ক নয়। আজ সোজা আঙুল তুলে চোখে চোখ রেখে বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক দেউলিয়াপনা আর ক্ষমতার অহংকারকে বিশ্লেষণ করার দিন। আজকের সবচেয়ে বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গে কি শাসক দলের অন্দরে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অন্দরে বাক স্বাধীনতার শব্দটার আইনি মৃত্যু ঘটেছে? আপনি যদি তৃণমূল কংগ্রেসের সাংসদ হন, আপনি যদি দলটির বিধায়ক হন, আপনার কি নিজের বিধানসভা বা লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কথা বলার অধিকার আছে? নাকি আপনার মেরুদণ্ডটা ওই কালীঘাটের চৌখাটে বন্ধক রেখে মুখে সেফটি পিন এঁটে শুধু দিদি ভাইপো জিন্দাবাদ করার জন্যই আপনাকে মানুষ ভোট দিয়েছিল? আজ এই প্রশ্নটা কেন উঠছে? কারণ আজ যে ছবিটা বাংলা দেখলো তা এক কথায় নজিরবিহীন। এক ঐতিহাসিক রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী থাকলো মেদিনীপুর, সাক্ষী থাকলো গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাকে নিয়ে আয়োজিত কোলাঘাটের বলাকা মঞ্চের সেই হাই প্রোফাইল বৈঠক, যে শুভেন্দু অধিকারীকে সকাল সাঁঝ গদ্দার, মির্জাফর বলে গালিগালাজ না করলে তৃণমূলের ওই মুখপাত্রদের পেটের ভাত হজম হতো না, সেই শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে গিয়ে ঢুকলেন কারা? কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা, ঢুকলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া এবং খোদ ঘাটালের হেভিওয়েট সাংসদ অভিনেতা দে। কেন? কারণটা তারা বলছেন ওই উন্নয়ন, এলাকার মানুষের কাজ, কেন্দ্রের সাথে সমন্বয়। একটু শুনবেন নাকি? উন্নয়ন। তো যাই হোক, কি বলছেন তারা শুনুন। তোমরা 2014 থেকেই দেখছো, আমি সারা জীবনই সৌজন্যের রাজনীতি করে এসেছি। এটা তো আজকে তো নতুন না। আজকে যদি লোকে বলে না দেব এখন পাল্টে গেছে, না, দেব পাল্টায়নি। দেব সবসময় একটাই রাজনীতি করেছি, মানুষকে এক রাখার রাজনীতি করেছি, মানুষকে ভালোবাসা দেওয়ার রাজনীতি করেছি, এবং যেই দলেরই থাকুক না কেন, যেই সমর্থকই থাকুক না কেন, তাকে আমি সম্মান দিয়েছি। এবং আজ অবধি আমি আমার মঞ্চ থেকে কাউকে আক্রমণ করিনি, অপমান করিনি। আমি শুধু ভালোবাসার রাজনীতি করি। খুব শুনলেন, খুব মনোযোগ সহকারে শুনলেন, কনসার্ন ডিপার্টমেন্টগুলোকে অ্যালার্ট করলেন, কাজ তৎক্ষণাৎ করে দেওয়ার জন্য বললেন। উনি ধৈর্য নিয়ে সবার কথা শুনেছেন। এটা নিশ্চিত একটা পজিটিভ দিক। আমি 2 মিনিট বলেছি, দিনেন্দা তো 5 মিনিট বলেছি, যেই যেমন করে বলেছেন সবার কথা শুনেছেন। এটা দেখলেন পজিটিভ দিক তো নিশ্চিতভাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমাদের ডেকে পাঠানো, এর আগে আমরা বিধানসভাতে একবার মিট করেছি, বিভিন্ন জেলাগুলোকে নিয়ে তিনি মিটিং করেছেন। তিনি বিরোধী এবং নিজেদের দল সবাইকেই ডেকেছেন। একটা তিনি আরে দাঁড়ান, মানে এই ছবি তো শুধু আজকের বা শুধু মেদিনীপুরের নয়, এর ঠিক আগের ছবিটা একটু মনে করে দেখুন। মেদিনীপুরের পাশাপাশি যখন নদিয়ায় প্রশাসনিক বৈঠক হয়েছিল, সেখানে কারা গিয়েছিলেন শুনবেন নাকি? মনে করিয়ে দিই, ছবিটাও দেখাই। বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার গিয়েছিলেন। স্বরূপনগর বিধানসভার তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, দেগঙ্গার বিধায়ক বিদেশ বসু আর হারোয়ার বিধায়ক মোহাম্মদ আব্দুল মতিন। আমি আজ স্টুডিওতে এই মুহূর্তে বুক ঠুকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে প্রশ্ন করতে চাই, এই যে মেদিনীপুর থেকে নদিয়া, উত্তর 24 পরগনা জুড়ে এই লাইনের পর লাইন তৃণমূল সাংসদ বিধায়করা প্রশাসনিক বৈঠকে যোগ দিচ্ছেন, এরা কি সবাই চোর? এরা কি সবাই রাতারাতি বেঈমান হয়ে গেছেন? এরা কি সবাই ওই ইডি সিবিআই এর ভয়ে বিজেপির স্ক্রিপ্ট লিখছেন? নাকি এরা আপনাদের ওই উগ্র রাজনৈতিক অন্ধত্ব ঝেড়ে ফেলে বাস্তবটা বুঝেছেন? এরা বুঝেছেন যে রাইটার্স বা নবান্নের মুখ্যমন্ত্রীর চেয়ারে আজ যিনিই বসুন না কেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান। তার সাথে বা তার সরকারের সাথে প্রশাসনিক স্তরে আলোচনায় না বসলে এলাকার ড্রেন, রাস্তাঘাট আর স্কুলের উন্নয়ন হবে না। এলাকার মানুষের
সর্ষের তেল আর চাল জুটবে না। অথচ কি অদ্ভুত একনায়কতন্ত্র আপনাদের, কি মারাত্মক স্বৈরাচারী মানসিকতা। যেই মুহূর্তে কোনো সাংসদ বা বিধায়ক নিজের এলাকার মানুষের কথা ভেবে উন্নয়নের স্বার্থে কোনো প্রশাসনিক আলোচনায় পা রাখছেন বা ওই একটা ভিন্ন সুর গাইছেন, অমনি দলের পাহারাদাররা খেঁকিয়ে উঠছেন। অমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র আর কুণাল ঘোষরা দাঁত নকবাক করে কামড়াতে আসছেন। তাদের দাবি কি? আপনি উন্নয়নের কথা বলছেন, তার মানে আপনি দল বিরোধী। মানে এলাকার মানুষ গোল্লায় যাক, ঘাটালের মাস্টার প্ল্যান আটকে যাক, কিন্তু আপনাকে দলীয় লাইনের বাইরে গিয়ে কোনো প্রশাসনিক আলোচনায় বসা চলবে না। যদি বসেন তবে আপনি দেশদ্রোহী, আপনি দলদ্রোহী। কেন্দ্রের বঞ্চনার থিওরির ফানুস বাংলার মানুষ বুঝে গিয়েছে। আর তো চলবে না ম্যাডাম। আসলে একটু অঙ্কের হিসেবটা বুঝে নি, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ রাজনীতির যারা কারবারি তারা অঙ্ক খুব ভালো বোঝেন। লোকসভায় এতদিন তৃণমূল কংগ্রেসের মারাত্মক অহংকার ছিল, খুব অহংকার। 28 জন সাংসদ, এই সাংসদদের নিয়ে তারা দিল্লির বুকে ওই বুক ফুলিয়ে বেড়াতেন। আজ কি হলো? 28 জনের মধ্যে 20 জন সাংসদ একজোট হয়ে দিল্লির রাজনীতিতে কার্যত ওই বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন। ভাবা যায়? বারাসাতের প্রবীণ বর্ষিয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে গিয়ে লিখিত আবেদন জানিয়েছেন, আমাদের আলাদা বসার ব্যবস্থা করে দিন এবং আমরা কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে বাইরে থেকে সমর্থন করছি। কেন? কারণ তারা নাকি আর এই শ্বাসরুদ্ধকর পরিবেশ নিতে পারছিলেন না। দলের অন্দরে সাংসদ বিদ্রোহের পর এখন লোকসভায় মমতার অনুগত হিসেবে পড়ে রইলেন সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মাত্র 8 জন। এখন প্রশ্ন, কিন্তু কেন এই নজিরবিহীন বিদ্রোহ? মমতাপন্থী তৃণমূলের মুখপাত্ররা বলছেন এরা নাকি ইডি সিবিআই এর ভয়ে গেছে, এরা নাকি টাকার লোভে গেছে। আচ্ছা, আমাদের তো প্রশ্ন করতে ইচ্ছে করে, কল্যাণ বাবু, কুণাল বাবু, একটা দলের 20 জন সাংসদ একসাথে চোর ডাকাত আর মেরুদণ্ডহীন হয় কি করে? যদি তারা চোরই হয় তবে তাদের টিকিট দিয়েছিলেন কে? তাদের মাথায় হাত রেখে ভোট চেয়েছিল কে? আসলে চোর তারা নয়, আসলে গলতটা আপনাদের ওই সিস্টেমের ভেতরে। আমরা অনুসন্ধান করেছি, এক্সপার্টাইজ, তৃণমূলের যে নজিরবিহীন গণবিদ্রোহ চলছে এর পেছনে কটা কারণ মূলত থাকতে পারে। তো আমরা মোটামুটি 5টা প্রধান কারণ দেখতে পাচ্ছি, একটু আপনাদের সামনে তুলে ধরি। যদি 1 নম্বর কারণ ধরি আমরা, বিধানসভায় ভরাডুবি এবং ভবিষ্যৎ আতঙ্ক। আমি একটু এটা নিয়ে বিস্তারিত আসি। মানে সাম্প্রতিক নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ে তৃণমূলের অপরাজেয় ভাবমূর্তি ধুলোয় মিশে গেছে। সাংসদরা বুঝে গেছেন পরিবারতন্ত্র আর দুর্নীতির জোড়া ফুল টিকিটে আগামী দিনে যেতে অসম্ভব। তাই অস্তিত্ব বাঁচাতে এই ডুবন্ত জাহাজ থেকে তারা লাফ দিচ্ছেন। একে বেমানি বলবেন নাকি দূরদর্শিতা? আপনারা বলুন। একনায়কতন্ত্র এবং বাক রোধ। দলের অন্দরে কোনো গণতন্ত্র নেই। বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকারের ক্ষোভ তার প্রমাণ দিয়েছে। পিসি ভাইপোর ওই 4-5 জনের একটা কটারির বাইরে বাকি সাংসদদের কোনো গুরুত্বই ছিল না। সাধারণ মানুষের অভাব অভিযোগ জানানোর মতো কোনো স্বাধীন জায়গা না থাকলে বিদ্রোহ তো হবেই। যাই হোক, সুকেন্দ্র শেখর বাবু কি বলেছেন, এই বিদ্রোহের সুরটা কিন্তু অবশ্যই এই প্রসঙ্গে প্রাসঙ্গিক। শুনুন বর্ষিয়ান নেতার বক্তব্য। আমি কথা মানতে রাজি নই যে দলের সব নেতা বা কর্মী অসৎ, তা নয়। বহু ভালো কর্মী এবং নেতা রয়েছেন যারা এই বিপদচালিত হননি কখন, কিন্তু তারা দলের মধ্যে কোন ঠাসা প্রতিটি সময়, তাদেরকে কেউ গুরুত্ব দেয়নি। ওই নির্দিষ্ট কিছু লোক সবসময় নেতৃত্বের চারপাশে যারা ঘুরঘুর করছে, কতগুলো জনবিচ্ছিন্ন মানুষ যাদের অতীত নেই কোনো, ফলে তাদের সঙ্গে বেশি সময় কাটালে, তাদের নিয়ে ঘুরঘুর করলে হয়তো কিছু রোজগারপাতি হতে পারে, কিন্তু রাজনীতিটা হয় না। ভারতবর্ষের রাজনীতিতে, পৃথিবীর রাজনীতিতে যখনই শুনলেন ভালো করে,
হ্যাঁ, গতকাল থেকে শোনাচ্ছি আপনাদেরকে ভালো করে, তৃণমূলকে ভালো করে। যদিও খারাপ তৃণমূল, ভালো তৃণমূল, এখন তো এই নিয়ে বাঘ বিতণ্ডা। যাই হোক, আকস্মিক রদবদল এবং অপমান এটাও আমরা রেখেছি 3 নম্বর ক্যাটাগরিতে। লোকসভার চিফ হুইপ পদ, সেখান থেকে প্রবীণ নেত্রী কাকলি ঘোষ দস্তিদারকে একতরফাভাবে সরিয়ে সুপ্রিমোর প্রিয় পাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বসানো হয়েছে। এই যে অপমান, প্রকাশ্য ক্ষোভের আগুন, সেটা খুব স্বাভাবিক। এই যে বিশ্বাসঘাতকতা, তা একটা বড় বিষয়। তো কাকলি দেবী কি বলছেন শুনিয়ে রাখা প্রয়োজন, শুনুন। এই বিশ্বাসঘাতক বলছে জানি না, বললে ভালো তো জানতে পারতাম, কেননা আপনি আমায় বাধ্য করলেন। আমি যদিও পাস্টের কথা বলতে চাইনি, যে আমি 40-42 বছর মমতা ব্যানার্জির সঙ্গে আছি। আমি প্রথম নির্বাচনে লড়াই করেছি ওনারই দেওয়া টিকিট 96 সালে। বুদ্ধবাবু ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য, তার বিরুদ্ধে রাত্রি আমি চিফ হুইপ, সেটাই স্পিকার অফিস থেকে আমাকে বলা হয়েছে, আমি খবর নিয়ে সই করেছি, কেননা এখন আমাদের সংসদীয় কোনো সেশন নেই এবং যেটা দেওয়া হয়েছে সেটা অ্যাকসেপ্টেড হয়নি। সুতরাং ওনাদের রেকর্ডে, স্পিকারের রেকর্ডে আমার নামটাই আছে, সেই জন্য আমি চিফ হুইপ হিসেবে চিঠি দিই। কি যে আর বলি। যাই হোক, আরো রয়েছে বিস্ফোরক দিল্লির ক্ষমতা এবং বাংলার উন্নয়ন। যদি সেদিকে আমরা দেখি 4 নম্বর কারণ হিসেবে, কেন্দ্রের সাথে 24 ঘন্টা ঝগড়া করে রাজ্যের কোনো লাভ হচ্ছে না, টাকা আটকে থাকছে। তাই এলাকার মানুষের স্বার্থে মোদী সরকারের সাথে সংঘাত নয়, বরং সমন্বয় রেখে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্রোহী সাংসদরা। কেন্দ্রের সাথে কাজ করা কি তবে অপরাধ? বড় প্রশ্ন। এদিকে দলত্যাগ বিরোধী আইনের নিখুঁত অঙ্ক রয়েছে। এই সাংসদরা তো বোকা নন, নিয়ম কানুন সেটা থেকে বাঁচাতে 2/3 সংখ্যাবল নিশ্চিত করেই তারা মাঠে নেমেছে। 28 জনের মধ্যে 19 জনের দরকার ছিল, তারা ঠিক 20 জনকে একজোট করেছেন। ফলে আইনিভাবে সুরক্ষিত হয়ে তারাই এখন আসল তৃণমূল। ক্ষমতার কি অদ্ভুত ট্র্যাজেডি বাংলা দেখলো, বুঝতে পারছেন? আর এই গোটা নাটকের নেপথ্যে ভিলেনকে, বিদ্রোহী শিবিরের ক্ষোভের মূল তীর কার দিকে উঠছে জানেন? দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। সেনাপতি, প্রবীণ নেতা থেকে শুরু করে একাংশ বিধায়ক, তাদের স্পষ্ট অভিযোগ রয়েছে দলের রাশ এখন সম্পূর্ণভাবে মমতার হাত থেকে চলে গেছে ওই আইপ্যাক নিয়ন্ত্রিত অভিষেকের কর্পোরেট টিমের হাতে। একটা রাজনৈতিক দল কোনো গণ আন্দোলনের নেতা চালাচ্ছে না, চালাচ্ছে কিছু টাই পরা ল্যাপটপধারী কর্পোরেট কনসালটেন্ট। স্বৈরতান্ত্রিক উপায়ে দল চালানো হচ্ছে। বছরের পর বছর রক্ত জল করা গণভিত্তি সম্পন্ন পুরনো নেতাদের ছুঁড়ে ফেলে দিয়ে অভিষেকের পছন্দের পেয়ারের লোকেদের টিকিট দেওয়া হয়েছে, দলে ছড়ি ঘোরাতে দেওয়া হয়েছে। এটা মাটি কামড়ে পড়ে থাকা নেতারা কেন মেনে নেবেন? আর তার ফল কি হয়েছে? সদ্য সমাপ্ত নির্বাচন, টিকিট বন্টন, যে ক্ষোভ তৈরি হয়েছিল তা এখন আগ্নেয়গিরির মতন ফেটে পড়েছে। যোগ্য আর বিদায়ী বিধায়কদের টিকিট না দিয়ে অভিষেকের পছন্দের মুখ, এই সেই পছন্দের মুখ এনে দলকে ডোবানো হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ বিধানসভায় যখন দলীয় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হলো, তখন কি কেলেঙ্কারিটাই না হলো? বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহারা সরাসরি বোমা ফাটালেন। তারা বললেন তাদের নাকি কিছু জানানোই হয়নি, তাদের না জানিয়েই সই জাল করে শোভনদেব বাবুর নাম চূড়ান্ত করা হয়েছে। ভাবুন, যে দল নিজেদের বিধায়কদের সই জাল করে বিধানসভার লিডার ঠিক করে, সেই দলের অন্দরে আর নৈতিকতা থাকে কোথায়? নৈতিকতা। আর এরপরেই 58 জন বিধায়ক তারা একজোট হলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা দাবি করে স্পিকারকে চিঠি দিলেন। অর্থাৎ লোকসভার পর বিধানসভাতেও তৃণমূল এখন খণ্ড বিখণ্ড। এই মহা সংকটের মাঝখানে দাঁড়িয়ে মমতাপন্থী শিবিরের যারা পাহারাদার, তারা ঠিক কি করছেন? যখনই কোনো নেতা স্বাধীনভাবে শ্বাস নেবার চেষ্টা করছেন, অমনি ওই চোখ মুখ লাল করে কল্যাণবাবু চিৎকার করছেন,
সবাই মমতার ছবি দেখে জিতেছে আর নিজেদের যোগ্যতা নেই। কথা বললে লাথি মেরে তাড়ানো হবে। মহুয়া মৈত্র আবার বিলিতি কায়দায় নীতি আওড়াচ্ছে। দলের বাইরে কথা বলা মানে পলিটিক্যাল ব্যাকস্টাবিং। আর কুণাল ঘোষ, তিনি তো আবার রোজ ওই প্রেস কনফারেন্সের দোকান খুলে বিষাক্ত ভাষায় বলছেন এরা ইডি সিবিআই এর ভয়ে বিজেপি স্ক্রিপ্টে নাচছে। এদের বক্তব্য না শোনালেই নয়। কল্যাণ বাবু, কুণাল বাবু কি বলছেন শুনুন। দলের সঙ্গে যদি মত ভিন্ন হয়, দলকে যখন মানুষের কাছে এম্বারাসিং পজিশনে ফেলতে হয় কাউকে, দলের বিরুদ্ধে যাদের গ্রিভান্স অনেক কিছু হয়ে যায়, দলে থেকেও যাদের না থাকার মতো থাকে, অন্য কাউকে সাপোর্ট করে, তখন তাদের নৈতিক দায়িত্ব নিয়ে সুখেন্দু শেখর রায় যেমন পদত্যাগ করেছিলেন, তেমনি সবাইকে পদত্যাগ করা উচিত। আমি এই প্রত্যেককে বলবো, প্লিজ দয়া করে কনস্টিটিউয়েন্সিতে যান, যাদের ভোট নিয়ে এসেছিলেন, যে ওয়ার্কারদের নিয়ে, তাদের সঙ্গে মিটিং করুন, কি যদি হিম্মত থাকে করুন। আর ফিল্ম স্টাররা হচ্ছে ভিনদেশি সব তারা। এদের ধারণা হচ্ছে যে যেহেতু পাবলিক আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসে, অর্থাৎ পার্লামেন্টেও সবাই আমাদের পিছন থেকে দৌড়ে আসে। কেষ্ট না থাকলে শতাব্দী রায় জিততে পারতো না 2009। লিখে নিন। মহান ব্যক্তিত্ব, ওনার সম্বন্ধে কিছু বলা যায় না, যা বলছেন। বিধায়ক হোক বা সাংসদ, আপনি নির্দল জেতেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছেন, জোড়াফুল প্রতীকে জিতেছেন, মমতাদির ছবি ব্যবহার করে জিতেছেন এবং মমতাদিকে প্রচারে ব্যবহার করে জিতেছেন। এবং যারা কর্মী আপনার ভোট করেছেন তারা তৃণমূলের কর্মী, যারা ভোট দিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার। ফলে আপনি আজ অন্য দলের হাতে দোল খাওয়ার আগে দয়া করে একটি কর্মী সভা ডাকুন নিজের এলাকায়, মানুষের মতামত নিন, কর্মীদের মতামত নিন। আপনি একা কেউ নন, আমি একা কেউ নই। নির্দল এটা নাকি তৃণমূল তৃণ অবস্থা বুঝতে পারছেন? জগা খিচুড়ি হয়ে গেছে। কল্যাণবাবু, কুণালবাবুদের যুক্তি শোনাচ্ছিলাম আপনাদের। তো তাদের যুক্তি অনুযায়ী আমি আবারও আসি তাদেরকে যে কথা বলবার, যে দলের একজন বিধায়ক দল ছাড়লে তিনি গদ্দার, দুজন ছাড়লে বলেন বেঈমান, এক লাফে 20 জন সাংসদ দিল্লি স্পিকারের কাছে গিয়ে বসলে সেটা নাকি ওই ইডি সিবিআই এর ভয়। বলি ওই 20 জন সাংসদ একসাথে চোর হলে টিকিট দেওয়ার সময় কি আপনারা চোর ধরো জেল ভরো প্রকল্প চালু করেছিলেন? দলের অন্তরের গণতন্ত্রের লেভেলটা দেখুন। কল্যাণবাবু ধমকে বলছেন কথা বললে লাথি মেরে তাড়াবো। তার দাদা বলি ওই 20 জন সাংসদ তো অলরেডি লাথি মারার আগেই ওই গোল পোস্ট পার করে এনডিএর দিকে চলে গেছে। এখন আপনারা কাকে লাথি মারবেন? ওই সুদীপ বাবু আর কীর্তি আজাদকে? প্রশ্ন থাকলো। যাই হোক, শুধু এই তিন মূর্তি নন, মমতাপন্থীদের লাইনে এখন আর কারা পড়ে আছেন বলছিলাম যেমনটা, যে লোকসভায় দলের হ্রাস রাখতে লড়াই চালাচ্ছেন কারা? উত্তর কলকাতার প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পাশে অনুগত হয়ে দাঁড়িয়ে আছেন বহিরাগত কোটার কীর্তি আজাদরা। আর অন্যদিকে বিধানসভায় মমতার সরকার টেকাতে ড্যামেজ কন্ট্রোলার হিসেবে নেমেছেন ফিরহাদ হাকিম। আবেগঘন সুরে তিনি বলছেন, দিদির ছবি ছাড়া আপনাদের রাস্তায় কেউ চিনত না। সাথে ঘুঁটি সাজাচ্ছেন অরূপ বিশ্বাস, আইনি আক্রমণ সারাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য আর শোভনদেব চট্টোপাধ্যায়। এক স্রেফ বিজেপির চক্রান্ত বলে দাগিয়ে দিচ্ছেন। বাস্তবটা দেখছেন? এই মুহূর্তে মমতাপন্থীদের লাইনে অবশিষ্ট বলতে স্রেফ কলকাতার গুটি কয়েক প্রভাবশালী মন্ত্রী, সুদীপ বাবুর মতন প্রবীণ সাংসদ আর অভিষেকের নিজস্ব কোটার কিছু তরুণ মুখ। গ্রাউন্ড লেভেলের জনভিত্তিক সম্পন্ন সিংহভাগ জেতা নেতাই কিন্তু এই মমতাপন্থী খাঁচা থেকে দূরত্ব বাড়িয়েছেন। টুটি চেপার বা টেপার এই রাজনীতি কি তবে এবার খোদ তাসের ঘরটাকেই গুড়িয়ে দিল? আমি আজ কুণাল ঘোষ আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করতে চাই, আচ্ছা বাবুরা, দলীয় অনুশাসনের নামে আপনারা আসলে কি তৈরি করতে চাইছেন? একটা পলিটিক্যাল পার্টি নাকি একটা ওই কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে বন্দীদের শুধু ওপরওয়ালার হুকুম শুনে মাথা নোয়াতে হবে? এই যে আপনারা বিদ্রোহীদের দিকে কামড়াতে যাচ্ছেন, এর পেছনে আপনাদের কোনো আদর্শ নেই। এর পেছনে কাজ করছে নিজেদের 100% অনুগত এবং বিশ্বস্ত প্রমাণ করার এক নোংরা তীব্র প্রতিযোগিতা। আপনারা ভয় পাচ্ছেন,
যদি আপনারা বিদ্রোহীদের চেয়ে বেশি জোরে চিৎকার না করেন তবে কালীঘাটের গুডবুক থেকে আপনাদের নাম কেটে যাবে। নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে সুপ্রিমো আর তার ভাইপোর পা চাটতেই আপনারা এই অতি আক্রমণাত্মক রূপ ধারণ করছেন। আর আপনাদের এই অন্ধ আনুগত্যের চক্করে দলের ভেতরে গঠনমূলক সমালোচনা বা এলাকার উন্নয়নের স্বার্থে স্বাধীনভাবে কথা বলার গণতান্ত্রিক জায়গাটুকু পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছে যা জনস্বার্থ এবং এলাকার উন্নয়ন, আপনাদের মতো দলীয় চাটুকারদের কাছে তার রাজনৈতিক অনুশাসন ভঙ্গ। আজ এই দ্বিচারিতা আর সহ্য করবে না বাংলা। যদি শুভেন্দু অধিকারীর বৈঠকে যাওয়াটা অপরাধ হয়, তবে দেবের মতন একজন সাংসদ, যিনি আপনাদের দলের গ্ল্যামার বয়, যিনি দলের ক্রাইসিস ম্যানেজার, তিনি কেন আজ কোলাঘাটের বৈঠকে গিয়ে শুভেন্দুর পাশে বসলেন? জুন মালিয়া কেন গেলেন? শিউলি সাহা কেন গেলেন? তারাও কি ডিসিবিআই এর ভয়ে গেছেন? উত্তর দিন। বাক স্বাধীনতা কেড়ে নিয়ে টুটি টিপে ধরে কি দল চালানো যায়, নাকি এই স্বৈরাচারী আজ তৃণমূলের পতনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিল? উত্তর বলবে সময়, উত্তর দেবে আগামী সময়ের সামগ্রিকটাই। আজ বিগ স্টোরি এখানেই শেষ করছি, সময় নেই তাই। অনেক কিছু বলার রয়েছে, আগামীতে আরো বলবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।